Not as Facebooker Pinaki অথবা blogger Pinaki অথবা writer Pinaki, as executive, professional, as a physician who turned an executive, সেই পিনাকির গল্প আপনাদেরকে আমি শোনাতে চাই। আমার জন্ম বগুড়ায়, আমার জন্ম সাল 1967। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, ওনার প্যাশন ছিল নাটক করা, সো উনি নাটকের পিছনেই, সংস্কৃতি চর্চার পিছনেই ওনার সময়টা দিতেন। আর আমার জন্মসালটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধের ঠিক 4 বছর আগের আমার জন্ম। অল্প বয়সেই আমার যে এক্সপেরিয়েন্স হলো সেটা হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সময়কার ভয়ানক কষ্টের দিন, ভয়ানক যন্ত্রণার দিন এবং সেই পালিয়ে যাওয়ার দিন। বগুড়াতে একটা ক্যান্টনমেন্ট ছিল, সেই ক্যান্টনমেন্টটা দখল করে নেয় বগুড়ার জনগণ এবং তাদের সমস্ত অস্ত্রশস্ত্র, পুলিশ, ইপিআরের অস্ত্রশস্ত্র এবং স্থানীয়ভাবে সংগৃহীত অস্ত্রশস্ত্র দিয়েই বগুড়ার প্রতিরোধ যুদ্ধ চলে। এটা একটা বিশাল মহাকাব্যিক ঘটনা এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে পাকিস্তানি বাহিনীর আক্রমণ ঠেকিয়ে বগুড়া তার স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল প্রায় এপ্রিলের শেষ পর্যন্ত। বগুড়ার পতন ঘটে এবং আমরা বগুড়া শহর পতনের পরে পালাতে থাকি। ওই সময়কার স্মৃতিগুলো কিন্তু এখনো মনে আছে। পরে জেনেছি যে খুব স্ট্রেসফুল টাইমে মানুষের স্মৃতি দীর্ঘস্থায়ী হয়। আমার বয়স খুব অল্প থাকলেও আমার ওই সময়কার স্মৃতি, তার আগে পরের অনেক স্মৃতি ভুলে গেছি, কিন্তু আমার 1971 খুবই ভালো মনে আছে। আমার সবচেয়ে ভিভিড স্মৃতি হচ্ছে আমরা যখন পালাচ্ছি, ছোট বাচ্চা, তো আমি এবং আমার ছোট বোন দুজনেই দুধের জন্য কান্নাকাটি করছি এবং আমরা যে জায়গাটা বিশ্রাম নিচ্ছি সেটা একটা বাসার সামনে বারান্দা এবং আমাদের কান্নাকাটি দেখে আমাদের কাছে টাকা পয়সাও ছিল না, এখন সেটা বুঝতে পারি। আমার মা একটা ছোট্ট বাটি নিয়ে চায়ের দোকানে দুধ জাল দিচ্ছিল, চা বানাচ্ছিল, যেই তার কাছে গেল একটু দুধ চাইতে। আমরা আজকাল যেরকম ভিক্ষুককে দূর দূর বলে তাড়িয়ে দিই, গাড়ির এখানে এসে যদি নক করে বা কাছে এসে যদি ভিক্ষা চায়, ঠিক সেইভাবেই আমার মাকে ওই দিন চা আলা তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আমি আসলে কখনোই খাবারের জন্যে বা কোনো কিছুর জন্যে আমি কখনো কোনো জেদ করিনি। 4 বছরেই আমার একটা বিশাল বড় শিক্ষা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, এই পৃথিবীটা খুব কঠিন, এই পৃথিবীটা একটা জঙ্গল। এই পৃথিবীতে আপনাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আপনাকে প্রত্যেক মুহূর্তে আপনাকে নতুন জীবন নিয়ে, নতুন স্ট্রাগল নিয়ে বেঁচে থাকতে হবে, আপনাকে বিজয়ী হয়ে বেঁচে থাকতে হবে, পরাজিতের কোনো জায়গা নেই। আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতার কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই অভিজ্ঞতাটা এক্সপেরিয়েন্স করা, এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যাওয়া, এটার একটা বিশাল মূল্য আছে। আমি যখন ডাক্তার হলাম, সবাই আমার ক্লাসমেট যারা, তারা সবাই তার নিজের ক্যারিয়ার অ্যাজ এ ডক্টর, সেই ক্যারিয়ারের দিকে গেল। আমার প্রথম মনে হলো, আমি যখন ইন্টার্নি করতাম সেই সময় যখন অ্যাজ এ ডক্টর আসলে কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে আসলে ডক্টরদের কোনো লাইফ নেই, কোনো জীবন নেই। কীরকম? সেই সকালবেলা আসতে হবে হসপিটালে 8টার সময়, এবং সে ততই বড় ডাক্তার যে রাত্রিবেলা 10টা, 11টা, 12টা পর্যন্ত ওই চেম্বারে বসে বাকি সময়টুকু কাটাবে। তার কোনো শুক্রবার নাই, তার কোনো ছুটি নাই, তার কোনো ফ্যামিলি নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো প্যাশন নাই, তার কোনো কাজ নাই, কোনো শখ নাই, কিচ্ছু নাই। আমি দেখলাম এই জীবনটা আমার জন্য কোনোভাবেই একটা সুটেবল জীবন হইতে পারে না।
এই জীবনটা কাম্য জীবন হইতে পারে না। তো তাহলে আমি করলামটা কি? আমি একটা মেশিন, মানুষ থেকে একটা মেশিনে রূপান্তরিত হলাম উইথ সার্টেন স্কিল। সেই মেশিনটা কিছু সার্ভিস দিল এবং একটা সময় মরে গেল। দিস ক্যানট বি মাই লাইফ। তাহলে আমার লাইফটাকে আমার নিজের মতো করে গড়ে তুলতে হবে। আর কোথায় তাহলে কাজ করা যায় অ্যাজ এ ডক্টর? মানে রুগী দেখার কাজটা না, কিন্তু ডক্টর হিসেবে যে স্কিলটুকু আমি অ্যাচিভ করেছি মেডিকেল কলেজে, সেইটুকুকে কোথায় কাজে লাগানো যায়? তখন আমি দেখলাম যে আসলে হেলথ কেয়ার রিলেটেড বিজনেস, অর্গানাইজড বিজনেস, এইটা আর একটাই আছে, সেটা হচ্ছে ওষুধ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এবং একটা আমার অপরচুনিটিও আসে এবং আমি চাকরি করা শুরু করি বেক্সিমকো ফার্মায়। এবং আমি দেখলাম যে অ্যাজ এ ডক্টর এই জায়গাটায় কন্ট্রিবিউট করা যায়, অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করা যায়, যারা কাজ করছে তাদের চাইতে অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করা যায়। এবং ফাইনালি এটাই আমার ক্যারিয়ার, এটাই আমার প্যাশন, এটাই আমার প্রফেশন হয়ে দাঁড়ায়। এখনো পর্যন্ত আমি সেই একই কাজ করি। প্রথম দিকে খুব কষ্ট হতো, মানে যখন অন্যরা এসে জিজ্ঞেস করতো, তাইলে এতদিন ধরে ডাক্তারি পড়ে কি করলা, যে রুগীই তো দেখো না, তাহলে তোমার ডাক্তারি পড়ার লাভটা কি হইল? ওই সময়গুলো একটু টাফ। বাবা মাকেও প্রশ্নের উত্তর দিতে হয় যে তাহলে ছেলেকে ডাক্তার বানায় কি হইল, কি লাভ হইল? তো ডাক্তারই করে না, এইটাই যদি করবে তাহলে অন্য কিছু পড়ে তাহলে করতে পারতো। এই ব্যাকগ্রাউন্ডটুকু বলে রাখলাম যে আমি আসলে পরের যেই কথাটুকু বলতে যাব। আজকে আপনারা যে সময়টায় দাঁড়িয়ে আপনাদের নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করছেন, সেই সময়টায় তাহলে বিশ্ব পরিস্থিতিটা কীরকম, বাংলাদেশ কীরকম, বাংলাদেশ কোন জায়গাটায় আছে এবং বাংলাদেশ ফিউচারে কি হয়ে উঠতে পারে, সেই জায়গাগুলোর দিকে খুব সতর্ক দৃষ্টি না দিলে আপনি আপনার ফিউচার যে স্টেপস সেইটাকে ডিফাইন করতে পারবেন না। কীরকম? যেমন আমরা যখন ক্যারিয়ার শুরু করি, আসলে কাজকর্ম করা শুরু করি, চাকরি বাকরি করা শুরু করি, সেই সময় ইন্টারনেট ছিল না, সোশ্যাল নেটওয়ার্ক তো দূরের কথা, ইমেল ছিল না। আমরা যে ধরনের ডিমান্ড মিট করার জন্য প্রিপেয়ার্ড ছিলাম বা স্কিলড ছিলাম বা যেটার জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি, আপনাদের ডিমান্ড তার চাইতেও 50 গুণ বেশি হবে। কীরকম? আমরা আমাদের ক্যারিয়ার শুরু করছি একটা থার্ড ওয়ার্ল্ডের পিছিয়ে পড়া একটা অবিকশিত একটা ক্যাপিটালিজমের মধ্যে। আর আপনারা শুরু করবেন এবং যাবেন কোথায়? আমাদের জীবনটা শেষ হয়ে যাবে যখন, তখনও বাংলাদেশ কিছুটা প্রোগ্রেস করবে, বাট আপনাদের জীবনটা চলবে যেই জায়গাটায়, সেই জায়গাটায় বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলটা, টোটাল সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়া অ্যাজ এ হোল, এটাই হবে গ্লোবাল ইকোনমির সেন্টার। বাংলাদেশ আর কিছুদিনের মধ্যেই পৃথিবীর 3টা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির একটা ইন্ডিয়া, একটা ভিয়েতনাম, 3 নম্বর বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর 23 নম্বর ইকোনমি হবে বাই 2050। এটা গ্লোবাল ইকোনমিজদের ফোরকাস্ট। 23 নম্বর এবং সারপাসিং মালয়েশিয়ার চাইতে বড় ইকোনমি হবে আমাদের। আই বিলিভ এটা আরো আগে হবে। আমার ধারণা আগামী 20 বছরের মধ্যে আমরা এটা অ্যাচিভ করতে পারবো বাই 37। তাহলে এই জায়গাটায়, এই গ্লোবাল ইকোনমির সেন্টার, যার মধ্যে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট জায়গা জুড়ে থাকবে, সেইখানে আপনাদের রোলটা কি হবে? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আসলে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে। তাহলে আমাদের কাজটা কি হবে? আমি এবার আবার একটু হিস্ট্রিতে ফিরে যাই। যখন আমরা ব্রিটিশ ইন্ডিয়া ছিলাম, যখন বেঙ্গল বা বাংলা ডিভাইডেড হয়নি, সেই সময় আমরা তো সবাই জানি এবং এগ্রি করি, বেঙ্গল ছিল ইন্ডিয়ার ইন্টেলেকচুয়াল হাব। সব কিছু হয়েছে এখানে, পলিটিক্স, এখানে বিপ্লব, এখানে রাজনীতিবিদ। আমি সুভাষ বসু বলি, আমি শেরে বাংলা ফজলুল হক বলি, আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলি, ইভেন মুসলিম লীগের জন্ম তো বেঙ্গলে, তাই না? ইভেন কমিউনিস্টদের জন্ম এটাও তো বেঙ্গলে, তাই না? বা যতগুলো বিপ্লব প্রচেষ্টা হয়েছে, যতগুলো সন্ত্রাসবাদী আন্দোলন হয়েছে, সবকিছুই তো বেঙ্গলে, তাই না? ক্ষুদিরাম তো বেঙ্গল, তাই না? বাংলা। এই 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 জায়গায় নেতাজি সুভাষ বসু তো কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে বেঙ্গলে বসে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মানে দোজ হু আর
ইন্ডিয়ান ন্যাশনাল ফিগার, মানে শুধু বেঙ্গলের ফিগার না, ইন্ডিয়ান ন্যাশনাল ফিগার তারা। বেঙ্গল অ্যাজ এ হোল বা ডিভিশন হওয়ার পরেও আমাদের না হয় একটা অবস্থান আছে, পশ্চিমবঙ্গ এটা তো নাই হয়ে গেছে। মানে টোটাল ইন্ডিয়ান ইকোনমি, টোটাল ইন্ডিয়ান ফেডারেশনের মধ্যে, ফেডারেশন মানে আমি বলছি কোট আনকোট, টোটাল ইন্ডিয়ান যে হেজিমনি, তার মধ্যে তো পশ্চিমবঙ্গ নাই, বেঙ্গল তো নাই, বাংলার কোনো জায়গা নাই। তাহলে কোথায় গেল এই যে ইন্টেলেকচুয়াল লিডারশিপ? সেই ইন্টেলেকচুয়াল লিডারশিপ নিয়ে বেঙ্গল চলে গেল কেন, বা বাংলা চলে গেল কেন, থাকতে পারলো না কেন? ইভেন পশ্চিমবঙ্গ স্টিল স্ট্রাগল করছে কেন? আমরা কম করছি, আমাদের অন্য স্ট্রাগল, আমাদের স্ট্রাগল ইজ ডিফারেন্ট। আমাদের একটা লাইনে আমরা উঠে গেছি, সেই দিক দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বাট কেন পারলো না ওই সময়টায়? কারণ একটাই, বেঙ্গলে ইন্টেলেকচুয়াল লিডারশিপ নিয়ে সব কিছু করছে। সাহিত্যিক হয়েছে, বিপ্লবী হয়েছে, পলিটিশিয়ান হয়েছে, সাংবাদিক হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, কেরানি হয়েছে, আইসিএস অফিসার হয়েছে, ব্যবসায়ী হয়নি। ব্যবসায়ী হয়েছে গুজরাটিরা, ওদের জাত ব্যবসা, এবং ওই ব্যবসা দিয়েই গুজরাটি মহাত্মা গান্ধী ভারতবর্ষের নেতা হয়ে গেছে। আমরা হইতে পারিনি, বেঙ্গল হইতে কোনো একজন বাঙালি হইতে পারেনি। এবং ওই কারণেই এই অঞ্চলটা বা অবিভক্ত বাংলা ওই কারণেই পিছিয়ে পড়ছে, যে আমাদের যত কিছুই থাকুক না কেন, আমরা আমাদের বাণিজ্য বুদ্ধিতে আমরা দুর্বল ছিলাম। আমি মাঝে মাঝে ফেসবুকে কিছু লেখা দেখি, অনেকে হতাশা প্রকাশ করে, সুন্দর পিচাই ইন্ডিয়ান মাদ্রাজি তামিল একজন যুবক, সে গুগলের সিইও হতে পারে, আমাদের কেউ কিচ্ছু হইতে পারে না। প্লিজ রিমেম্বার, সুন্দর পিচাই যদি হইতে চাই তাহলে আবার একই ঘটনা ঘটবে আমাদের, আমরা আবার পিছিয়ে পড়ব। আমাদের সামনে যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেইখান থেকে আমরা আবার পিছিয়ে পড়ব। সুন্দর পিচাই হওয়া কিন্তু আমাদের লক্ষ্য হইতে পারবে না। ওইটা হইলে আমাদের সামনে যে বিশাল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হচ্ছে, সেই জায়গাটায় আমরা কিচ্ছুই করতে পারবো না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বাণিজ্য বুদ্ধিতে বলীয়ান হয়ে, বাণিজ্য বুদ্ধি মানে প্রোডাকশন না শুধু, বাণিজ্য বুদ্ধি মানে কারখানা তৈরি করা না, বাণিজ্য বুদ্ধি মানে শুধু বেচা না, বাণিজ্য বুদ্ধি মানে আমার আইডিয়া জেনারেট করা এবং সেটাকে টু সাম এক্সটেন্ট ডেভেলপ করে প্রোডাক্ট হিসাবে গ্লোবাল মার্কেটে ছেড়ে দেওয়া, ওয়ার্ল্ড মার্কেটে ছেড়ে দেওয়া। বিগ বিজনেস, ধরেন আলিবাবার ফ্যাক্টরি আছে কোনো, তার কোনো ফিজিক্যাল অ্যাসেট আছে যেটা মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিয়ে একটা কিছু করবে, জমি আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। কিন্তু সেইটা মানে স্টক এক্সচেঞ্জে, ওয়াল স্ট্রিটে একটা বড় লিস্টেড কোম্পানি, এবং যার পিছনে মানুষ ইনভেস্ট করার জন্য ঝাঁপায় পড়ে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তার পিছনে। আলিবাবা না, একটা ভার্চুয়াল কোম্পানি যার ফিজিক্যাল কিছুই নাই। আমরা নিজেরাও দেখেছি আমাজনের এখন হয়তো ফিজিক্যাল কিছু আছে, কিন্তু যেই সময় তারা শুরু করে টোটালটাই তো কমপ্লিটলি ভার্চুয়াল কোম্পানি। বাদ দেন ইন্টারনেট, বাদ দেন, আপনি উবেরের কথা আসেন, আমাদের এখানে চলে এসছে উবের। এটা কোনো ফিজিক্যাল কোম্পানি? বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি, জাস্ট আইডিয়া, নাথিং এলস, শুধু আইডিয়া। আমাদের এক সিনিয়র প্রফেসর, আমার খুবই ঘনিষ্ঠ, আমাকে খুব স্নেহ করেন, উনি আমাকে বলছিলেন, আমার বুঝছো খুব বিজ্ঞানী হওয়ার শখ ছিল। তা আমি বললাম যে স্যার হইলেন না কেন বিজ্ঞানী? তো বলতেছে বিজ্ঞানী হওয়ার শখ আছে, কিন্তু আমি দেখি যে যা কিছু দেখি সবই আবিষ্কার হয়ে গেছে, ফ্যান আবিষ্কার হয়ে গেছে, লাইট আবিষ্কার হয়ে গেছে, যা দেখি সব আবিষ্কার হয়ে গেছে, তো তাইলে আমি আর কি বিজ্ঞানী হয়ে নতুন কি আবিষ্কার করব? আমার কিন্তু কথাটা ফান মনে হইলেও আমার মনে হয়েছে যে এটার পেছনে একটা বড় ধরনের এডুকেশন আছে। সেটা হচ্ছে যে মানুষ যখন মনে করে যে সব কিছুই হয়ে গেছে, সে আর সৃষ্টিশীল মানুষ না, তাকে দিয়ে আর কিচ্ছু হবে না, নাথিং। আপনি যদি মনে করেন যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুরটা শুনে ফেলছেন, আপনি কোনোদিন সঙ্গীত করতে পারবেন না, সঙ্গীত চর্চাও করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যটা পড়ে ফেলছেন, আপনাকে দিয়ে সাহিত্য হবে না। আপনি যদি মনে করেন আমি পৃথিবীর সেরা দর্শনটা জানি, আমার কাছে শ্রেষ্ঠ আদর্শ আছে, এটা যদি মনে করেন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। সোজা হিসাব। যখন মনে করবেন যে আমার মধ্যে অপূর্ণতা আছে, সেটাই হচ্ছে সৃষ্টিশীলতার প্রথম শুরু, ওই জায়গাটা থেকে।
আমি যখন বাংলাদেশকে নিয়ে হতাশা শুনি আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে এই জায়গাটাই হচ্ছে কাজ করার জায়গা। যখন শুনি বাংলাদেশকে নিয়ে কিচ্ছু হবে না, তখনই মনে হয় যে বাংলাদেশকে নিয়ে অনেক কিছু হবে। ওই জায়গাটাই আপনার শুরু হওয়ার জায়গা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের দেশে তো অনেক মানুষ, তাই না? আমরা প্রায় 16 কোটি মানুষ। অনেকে মনে করে যে আমাদের পপুলেশন ইজ এ প্রবলেম। আমার এটা কখনোই মনে হতো না যে পপুলেশন ইজ এ প্রবলেম। আমার কাছে সবসময় মনে হতো পপুলেশন ইজ এ অ্যাসেট। এবং আমাদের পপুলেশন যে কি দারুণ অ্যাসেট, এইটা আজকে আমরা হয়তো অনুধাবন করতে পারছি না, কিন্তু আপনারা যতই প্রফেশনে আগাবেন ততই দেখবেন। তাহলে আমরা কত বড় একটা অপরচুনিটির উপরে খালি ভাসতেছি। হ্যাঁ, আমরা ভাসতেছি বললাম যে আমরা এমন একটা ভেলার মধ্যে ভাসতেছি, সেই ভেলাটা আসলে ডিরেকশন ছাড়া বিভিন্ন দিকে যাচ্ছে আর কি। কিন্তু এটা ডিরেকশনটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে এটা ভেলা থাকবে না, এটা একটা স্পিড বোটের মধ্যে একটা দিকে যাবে এবং পুরো নেশনকে নিয়ে, পুরো দেশকে নিয়ে আর একটা দিকে দৌড় দেবে। সেই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে আমাদের যত সেক্টর আছে, আমাদের শিল্পের যত সেক্টর আছে, আমাদের সার্ভিসের যত সেক্টর আছে, সেখানে কত অপরচুনিটি লুকিয়ে আছে এবং আমরা কিভাবে বুম করতে। আমি যে বললাম যে আমি 37-এর মধ্যেই 23rd ইকোনমি হয়ে যাক বাংলাদেশ, এটা চাই। তাহলে সেটা করতে হলে আমরা এখন যা যা করছি আরেকটু ডিফারেন্টলি করতে হবে, আরেকটু নতুন এক্সপ্লোর করতে হবে, নতুনভাবে এক্সপ্লোর করতে হবে। তাহলেই আমরা ওই কাজটা করতে পারব। তবে হ্যাঁ, সবাই তো আর এন্টারপ্রেনিয়ার হবে না, এটা হওয়া সম্ভব না। কেউ এন্টারপ্রেনিয়ার হবে, কেউ ভালো এক্সিকিউটিভও হবে। আমাদের দুটোই দরকার আছে। এক্সিকিউটিভ হতে চাওয়াটা ভালো, চাকরি করতে চাওয়াটার মধ্যে খারাপ কিছু নাই। কিন্তু এইটা আমাদের ডেস্টিনি হলে আমাদের সামনে যে অপরচুনিটির দুয়ার খুলে যাচ্ছে বা অলরেডি খুলেছে, সেটাকে আমরা মিস করে ফেলব। বাংলাদেশের ফিউচার জেনারেশন, বাংলাদেশের ইয়াংরা এখনই মনে করুক যে আমাকে এমন কিছু তৈরি করতে হবে যে প্রোডাক্টটাকে, যে আইডিয়াটাকে আমি গ্লোবালি সেল করতে পারবো। আই বিলিভ এখান থেকে নিশ্চয়ই কেউ এই টেক হোম মেসেজটা নিয়ে সেই রকম প্রোডাক্ট তৈরি করবেন এবং ফাইনালি আপনার গল্পটাও কোনো একদিন কোথাও বলবেন। আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।